হ্যালো। ওকে, আমরা শুরু করছি আজকের এপিসোড। পুলিশ ভাই বোনেরা, আমরা আজকে শুরু করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। এই আইনটা আমরা আজকে দেখে ফেলবো। নারকোটিক্স কন্ট্রোল একটা আমরা দেখে ফেলবো। সো নারকোটিক্স অ্যাবিউস স্ট্যাটিক্স in the world. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা আমরা আজকে দেখব। সো আসুন আমরা দেখে ফেলি আজকের এপিসোড, কিভাবে মাদকদ্রব্যর অ্যাবিউজ হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যেটা আমরা পড়বো আজকে, যেটা খুবই লাগবে পুলিশ ভাই বোনদের জন্য, এটুকু আমরা বলবো। আজকের এপিসোড যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তো সেখানে আমরা দেখতে পাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমরা দেখতে পাই যে 70টি ধারা। এই আইনে আমরা দেখতে পাই 70টি ধারা। সো অ্যামেন্ডমেন্টও হয়েছে 23-এর দিকে আমরা দেখেছি। তো আইনটা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রথমে যেটা আমাদের করতে হবে, যে এই যে দেখতে পাচ্ছেন মাদকের ছড়াছড়ি, কি কি লাগবে আসলে, যেহেতু এখান থেকে একটা প্রশ্ন আসবে এমসিকিউতে, রিটেনে কি স্টাইল একটা আসবে, সেটা আমরা একটু দেখে ফেলবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 70টা ধারা আমরা খুব তাড়াতাড়ি কিভাবে শেষ করতে পারি এবং কোনটা লাগবে, কি বিখ্যাত মামলা আছে, এটা আমরা দেখে ফেলবো। আমরা প্রথমে দেখতে পাই যে এই আইনে শর্টকাটে যদি আমরা অধ্যায় দেখি, আমরা লিখতে পারি যে এইটা শুধু লিখবেন পুলিশ ভাইরা যে প্রা অমা ও মা, প্রা অমা পদবী। পদবী তোমার ভালো না, পুলিশ পদোন্নতি, পদবী ভালো করতে হবে। স্কয়ার আছে বি 2 বার। তো এখানে এই আইনটার 70টা ধারা আছে আমাদের। 70টা ধারা, অধ্যায় কয়টা আছে আমরা দেখতে পাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অধ্যায়। তো এখান থেকে আমরা প্রকে মিন করেছি যে, আমরা প্রাকে মিন করছি প্রাথমিক বিষয়গুলি। তো এটা যদি আমরা একটু দেখে ফেলি যে আসলে এতগুলো ধারার পড়ার দরকার নাই। প্রাথমিক যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রারম্ভিক, যেটাকে বলা হয় 1 থেকে 3 ধারাতে আছে। তো আমাদের গন্তব্য 70টা ধারা। এরপরে এই যে সরীয়, যদি আমরা চিন্তা করি যে অধিদপ্তর প্রতিষ্ঠা, মাদকদ্রব্যের যে অধিদপ্তর আছে, এই অধিদপ্তরটা আমরা প্রতিষ্ঠা করব। অধিদপ্তরটা প্রতিষ্ঠার বিধান আমরা 2য় অধ্যায়ে দেখতে পাই। সেখানে 4 থেকে অধিদপ্তর খেলা করছে ভদ্রলোক 8 পর্যন্ত ধারা। এরপরে মা আছে, আমরা এই মাতে দেখতে পাই যে মাদকদ্রব্য নিষিদ্ধকরণ। আমরা দেখতে পারি যে যে মাদক দ্রব্যটা আছে সেটা কিন্তু আমরা নিষিদ্ধকরণের যে একটা খেলা দেখতে পাচ্ছি, সেইটা যদি নিষিদ্ধকরণ আমরা দেখতে পাচ্ছি, বা নিয়ন্ত্রণ যেটাকেই বলেন না কেন, নিষিদ্ধকরণ নিয়ন্ত্রণ, আমরা 9 থেকে সেটা দেখতে পাই 19 ধারা পর্যন্ত। আমরা কি পড়বো আমরা বলে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা দেখতে পাই প্র আছে। এই প্রতে আমরা মিন করছি যে প্রতিরোধ করবে, মাদকদ্রব্য কিভাবে সমাজ থেকে প্রতিরোধ করা যাবে এর বিধান আমরা দেখতে পাই 20 থেকে শুরু করে ধারা
35 পর্যন্ত বসে আছে। আমাদের টার্গেট কোনটা পড়বো সেটা আমরা এখনই দেখব। এই দতে আমরা দেখতে পাই যে দণ্ড, কিসের দণ্ড? অবশ্যই মাদকদ্রব্যের যে অপরাধটা হলো অপরাধ ও দণ্ড যেটাকে বলা যাচ্ছে, সেইটা আমরা 36 থেকে দেখতে পাই। 36 থেকে শুরু করে আমরা দেখতে পাই 43 ধারা পর্যন্ত। আমাদের গন্তব্য 70 ধারা। এরপরে পদ বি, বি আছে দুইবার, দেখেন বি কিন্তু স্কোয়ার আছে, খেয়াল রাখেন স্কোয়ার মানে দুইবার বি, তো দুইবার বি লিখেছি। প্রথম বি হচ্ছে বিচার, মাদকদ্রব্যের যে বিচার করবে, এই বিচারটা কোন আদালত করবে সেইটার একটা বিধান আমরা 44 থেকে টোটাল 44 থেকে শুরু করে আমরা দেখতে পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 44 থেকে 57 পর্যন্ত ভদ্রলোক বসে আছে। এটা এন্ড দ্য লাস্ট বিবিধ, কিছু নাই যখন তখন আমরা কিন্তু বলি বিবিধ। তো এইটা 58 থেকে শুরু করে 70 ধারা। এই হচ্ছে আমাদের টোটাল আইনটার খেলা, যে এর মধ্যে লেখা আছে প্রা ও মা পদবি ভালো করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে সিস্টেমটা, কিন্তু এখন যেটা আসবে সেটাতে আমরা এখন চলে যাব, যে কোন প্রশ্নটা আসলে হবে এখানে সেইটাতে আমরা একটু চলে যাব। এখন যে প্রশ্নটা আসবে সেই জায়গাতে আমরা একটু চলে যেতে চাই। মাদকদ্রব্যের যে আমরা খেলা দেখতে পাচ্ছি, যে অসংখ্য খেলা আমরা মাদকদ্রব্য নিচ্ছে, ড্রাগস নিচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাই ম্যান। আমরা যদি নিতে পারি মাদকদ্রব্য এই সমাজ ব্যবস্থায় অনেকেই নিচ্ছে, অনেকেই ড্রাগস অ্যাডিক্টেড, অ্যালকোহল এগুলো খাচ্ছে। তো এই ব্যাপারগুলো আমরা যদি হিরোইনের দিকে তাকাই, পুরো ওয়ার্ল্ডেও কিন্তু ইনজেকশনও নিচ্ছে কিভাবে, সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। একজন বলছে নিষেধ করছে মাদকদ্রব্য খাস না ভাই। তো ড্রাগ অ্যাডিক্টেড, আমরা নার্কোটিক কন্ট্রোলিং এর যে খেলা, তো সেগুলো আমরা দেখতে পাই। ইনজেকশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এর খেলা দেখতে পাচ্ছি। বাই গ্রুপ GROUP, ও মাই গড। সো আর দরকার নাই, আমরা এখান থেকে যদি দেখতে পাই অ্যাবিউজটাকে যদি আমরা এখান থেকে নিয়ে ফেলি, তো অ্যাবিউজিংটা আমরা কিন্তু অসংখ্য দেখতেছি এই সমাজ ব্যবস্থায়। এখান থেকে আমরা একটু দেখি, তাড়াতাড়ি আমরা যদি দেখতে চাই, একজন আবার পড়েও আছে এখানে, খুব খারাপ জিনিস। আমরা অনেক ধরনের মাদকদ্রব্য দেখতে পাই আমাদের সমাজে। সো এই যে ড্রাগস থেকে শুরু করে আমরা এখানে এখন দেখব, যেটা আসলে প্রশ্ন কমন কি আসবে এটা আমরা দেখব। মূল পয়েন্টে আসতে হবে যে প্রশ্নটা আমার আসবে কোনটা সেটা বলে। তো প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেটা আমরা একটু দেখে ফেলি, যে এখানে প্রশ্ন আসতে পারে যেটা সংজ্ঞা আসতে পারে, বলতে পারে যে সংজ্ঞাগুলো কোথায় আছে। আমরা জানি যেটা 2 ধারাতে আছে, তার মানে ধারা পরীক্ষায় যদি বলে এই সংজ্ঞাটা কোথায় আছে, উত্তর দেখাবেন 2 ধারা। এরপরে যেটা করবেন আপনি, অধিদপ্তরের কার্যাবলী, মাদকদ্রব্য যে অধিদপ্তর আছে এই অধিদপ্তরের কার্যাবলীটাও কিন্তু আসতে পারে, এবং রিটেনে কি আসবে আমরা এখনই দেখে দিচ্ছি। অধিদপ্তরের কার্যাবলী ধারাটা হচ্ছে 6, তো এই 6টা শুধু আপনি পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন, এই যে দোকান, মাদকদ্রব্যের যে দোকানগুলো আছে, পানশালা মানে মদ টদ, এই যে দোকান বা এই যে পানশালা, এটা কিন্তু আমরা দেখতে পাই 19 ধারাতে, তাহলে আপনি 19 ধারা পড়বেন। এরপরে আপনি পড়বেন তল্লাশি। অনেক সময় দেখবেন যে মাদকদ্রব্য যে তল্লাশি করতেছে, তো এই তল্লাশির বিধান আছে 22, এবং 100% কোনটা আসবে আমরা এখনই দেখে দিব। মহাপরিচালকের তদন্তের ক্ষমতা, এই যে মহাপরিচালক আছে, ভদ্রলোক মহাপরিচালক মাদকদ্রব্যের, তো ওই মহাপরিচালকের যে তদন্ত ক্ষমতা, এই তদন্তের ক্ষমতাটা কিন্তু ইম্পর্টেন্ট, 30-এ আছে। এরপরে হচ্ছে মাদকদ্রব্য অপরাধের তদন্তের সীমা, যে এই যে তদন্তটা করবে এইটা আসবে 100%। পুলিশ ভাই বোনেরা লক্ষ্য রাখেন, এই যে তদন্তের সময়টা আমরা 30 কার্য দিবস দেখি, পরবর্তীতে হাতে নাতে যদি না হয় 30, আর হাতে নাতে হলে 30 কার্য দিবস, আর হাতে নাতে না হলে 60 কার্য দিবস, আর না হলে 15 দিন আরো বাড়াতে পারবে, লাস্টে আরো 30 দিন বাড়াতে। এইটা হবে 100% কোশ্চেনটা। কখন তদন্ত করবে, কত টাইমের মধ্যে, যদি হাতে নাতে দিতে না হয় 30 দিন, 30 কার্য দিবস, আর যদি হাতে নাতে হলে 30 কার্য দিবস, না হলে 60 কার্য দিবস, একটু সময় বাড়াতে পারবে 15 দিন, আবার 30 দিন সর্বোচ্চ বাড়াতে পারবে। এইটা শুধু আপনাদের পরীক্ষায় আসবে। এবার যদি চিন্তা করি যে অপরাধের বিচারটা কেমন হবে, এই বিচারটা কে করবে,
এইটার থেকে একটা কোশ্চিন আসতে পারে। আমরা জানি ডায়রাজস, সিজিএম আর সিএমএম এই জায়গাটাতে কিন্তু খুবই হট। এই বিচারটা কে করবে? এটা আবার 100% দেন আপনারা, এইটা আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দায়রা জজ, এটা মানে সেশন জাজ করতে পারছে। তারপরে সিএমএম মানে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বা সিজেএম মানে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই তিনজন কিন্তু বিচার করতে পারে। মানে দায়রা জজ, তারপরে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এরিয়ায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর আউটসাইড মেট্রোপলিটন এরিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিচারটা হাই ভোল্টেজ, এটা আসবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে, যে বিচার সমাপ্তি কতদিনের মধ্যে করবে, এটা একটু 100% দেন। বেশি পড়ার দরকার নাই, ল ডক্টর আশেপাশে, টেনশনের কিছু নাই, হতাশা হওয়ার দরকার নাই। এই যে বিচার সমাপ্তি করবে কতদিনের মধ্যে, আমরা এটা দেখতে পাই ধারা 51-তে। তো এইখানে যেটা দেখতেছি 90 দিন, 30 দিন, 15 দিন, তার মানে 90 দিনের মধ্যে হতে পারে। আবার দেখা যাচ্ছে না হলে আরো 30 দিন বাড়াতে পারবে, অতিরিক্ত টাইম আরো বাড়াতে পারে 15 দিন। এইটা দেন আপনারা 100%। যেহেতু আমাদের 100% কোশ্চেন যেটা সেটা আসবে, এটা খালি পড়বো। তাহলে 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা এমসিকিউতে পড়বো। এরপরে হচ্ছে কি যেটা আসবে, লক্ষ্য রাখেন বন্ধুরা, আপিল যেটা করবেন, দেখা যাচ্ছে ট্রাইব্যুনালের এই যে বিষয়টা আপিল করবেন, এর ধারাটা কিন্তু আমরা দেখতে পাই 53-তে আছে। কিন্তু আপিল কয় দিনের মধ্যে করবেন? 30 দিনের মধ্যে। তো আমরা দেখেছি যে স্পেশাল ল গুলো 30 দিনের মধ্যে আপিলের বিধান রেখেছে। এরপরে আর কিছু লাগবে না আপনাদের পড়তে, এইটুকুর মধ্যে আপনি 100% প্রশ্ন কমন পেয়ে যাবেন। তার মধ্যে যেটা আসবে এই তদন্তটা, আর এই যে অপরাধের বিচারটা, বিচার সমাপ্তি করবে কতদিনে, আর হচ্ছে আপিলটা 30 দিনে। এইটুকুর মধ্যেই কোশ্চিন 100% আসবে। সো এখন যে বিষয়টা আমাদের করতে হবে, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে প্রশ্নের প্যাটার্ন, আসলে প্রশ্নের ঢংটা কেমন হবে, এবং মাদকদ্রব্য আসলে আমাদের সমাজ ব্যবস্থায় কেন খাচ্ছে, কি হচ্ছে, এইটা একটু আমাদের দেখা উচিত। কেন মাদকদ্রব্যটা নিচ্ছে আসলে সমাজ ব্যবস্থায়। আমরা দেখতে পাচ্ছি যে মাদকদ্রব্য তুলে নেওয়ার যে প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি পুরো ওয়ার্ল্ডে, আমরা দেখতে পাই মাদকদ্রব্য নিচ্ছে কেন, ড্রাগস কেন নিচ্ছে, এইটা আমরা যদি একটু দেখতে চাই তাহলে কতই না সুন্দর হয়ে যায়। আসুন তাহলে আমরা একটু এই ব্যাপারটাকে খেয়াল করি। ড্রাগ অ্যাবিউস যে নিচ্ছে, কেন নিচ্ছে, এবং কোন প্রশ্নটা আসবে, এটা এখন আমাদের দেখার বিষয়। যেহেতু সেটা দেখার বিষয়, আমরা সময় আর নষ্ট করব না। এই জায়গাটাতে আমরা এসে দেখব রিটেনে কি ধরনের কোশ্চিনটা আপনার আসবে। তো সেটাতে আমরা ক্লিক করে আসি। আমরা পুরো বিশ্বের দিকে তাকালে, আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যদি দেখি, আমাদের এই বাংলাদেশ মাদকদ্রব্য কেন নিচ্ছে আসলে এই সমাজ ব্যবস্থা, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখতে চাই, মাদকদ্রব্য নেওয়ার একটা পাই চার্ট আমরা দেখতে পাই। এইরকম একটা পাই চার্ট আমরা দেখতে পাই সেখানে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি মাদকদ্রব্য সর্বোচ্চ কিভাবে নিচ্ছে। সর্বোচ্চ কিন্তু এই সাইডটা আমরা দেখতে পাই যে সর্বোচ্চ মাদকদ্রব্য নিচ্ছে গাঁজা, সবচেয়ে বেশি কিন্তু গাঁজা খাচ্ছে। এই গাঁজার পার্সেন্টেজটা আমরা দেখি যে সেখানে 61 আমরা রিপোর্ট বলতেছে 8% মানুষ কিন্তু গাঁজা খাচ্ছে। লক্ষ্য রাখেন। আমরা এরপরে আমরা দ্বিতীয় সর্বোচ্চ যে ব্যাপারটা দেখতে পাই, দ্বিতীয় সর্বোচ্চ সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যথা মুক্তির জন্য অনেকেই খাচ্ছে, যে শরীরে রোগ ব্যথা মুক্তির জন্য দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাই সেখানে 17 আমরা দেখতে পাই, ইংলিশ লিখতেছি সরি, এখানে বাংলা লিখতে হবে, 61.8% খাচ্ছে আমাদের গাঁজা ভদ্রলোকেরা। এবং এইখানে আমরা 17.3% আমরা নিচ্ছি ব্যথা মুক্তির জন্য। পাশাপাশি যখন আমরা ইনহ্যালেন্ট নিচ্ছি, ইনহেলারের মতো যে কোনো একটা মারাত্মক জিনিস নিচ্ছি, তখন সেক্ষেত্রে ইনহেলেন্ট মানে আপনারা জানেন যে ধোয়ার মাধ্যমে ভিতরে নিচ্ছে, ধোয়ার মাধ্যমে যে ভিতরে নিচ্ছে একটা মানুষ কোন নেশা ধোয়ার মাধ্যমে, তো সেই পার্সেন্টেজটা আমরা এখানে দেখতে পাই 9%-এর মতো ধোয়ার সাহায্যে নিচ্ছে। এবং আমরা যখন দেখতেছি যে এরপরে মস্তিষ্ক ঠান্ডার জন্য নিচ্ছে, মনে করবে যে মস্তিষ্কটা একটু ঠান্ডা থাকবে, একটু ভুল ধারণা যদিও, মস্তিষ্ক ঠান্ডা করার জন্য আমরা দেখতে পাই পুরো ওয়ার্ল্ডে 4.6% কিন্তু নিচ্ছে। এরপরে আমরা যখন দেখতে পাচ্ছি যে উন্মাদনার জন্য, যে একটা উন্মাদনার ভিতরে মনে করেন উন্মাদনা সৃষ্টি করার জন্য নিচ্ছে কতখানি, উন্মাদনা সৃষ্টির জন্য আমরা এখানে দেখতে পাই যে তারা নিচ্ছে টোটাল উন্মাদনা সৃষ্টি করার জন্য এরা নিচ্ছে 3% মাদকদ্রব্য
শরীরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টিমুলেশন, মানে প্রভাবিত করার জন্য, মানে উস্কানি বা প্রভাবিত করার জন্য যে সিস্টেম মনে করছে যে প্রভাবিত করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2.5% কিন্তু মাদকদ্রব্য গ্রহণ করছে। পাশাপাশি আমরা যখন সেডাসিভ, ঘুমের যে একটা উদ্বেগ করা যাচ্ছে যে ঘুমের ভানের জন্য, এই যে ঘুমের জন্য একটা মানুষ নিচ্ছে ড্রাগস নিচ্ছে, 1.9% ড্রাগস নিচ্ছে। এন্ড দ্য লাস্ট যে হিরোইনের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, তো হিরোইন কিন্তু খাচ্ছে মানুষ, আমরা দেখতে পাই হিরোইনটা নিচ্ছে, রিপোর্ট বলতেছে 0.1% মানুষ, টাকা পয়সা কম হয়তো এই জন্য এটা হচ্ছে। তো বাংলাদেশ পার্সপেক্টিভে এই খেলাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা জানা ভালো। এবং নট অনলি দ্যাট, এখন আমরা যে রিপোর্ট থেকে সরে গিয়ে আসলে সত্যিকার অর্থে প্রশ্ন আসবে কি রিটেনে, সেটা আমরা একটু দেখে ফেলি। আমরা দেখতে চাই যে প্রশ্ন যেটা আসবে সেটা পড়া কতই না সুন্দর হয়ে যায়। আমরা দেখতে পাই যে এ আইনে বিনা পরোয়ানায় তল্লাশি কে করতে পারছে, এইটা একটু আমরা দেখে আসতে পারি। যেহেতু পুলিশের কাজ যে বিনা পরোয়ানায় তল্লাশি জিনিসটা কে করতেছে, এইটার থেকে একটা কোশ্চেন হতে পারে। তো বিনা পরোয়ানায় তল্লাশিটা ইম্পর্টেন্ট। তো বিনা পরোয়ানায় তল্লাশি জানতে গেলে আমরা দেখতে পাই এর বিধানটা আছে ধারা 23-এ। সো ধারা 23টা আমাদের এখানে জানা ভালো বলে আমরা মনে করছি। তাহলে আমরা এই বিনা পরোয়ানায় তল্লাশি যখন চালাচ্ছে, আমরা দেখতে পাই যে সেখানে ধারা কত আছে, ধারা 23-এ আমরা রিফ্লেকশন পাই। তল্লাশির বিধান আমরা কিন্তু সিআরপিসিতেও দেখেছি। তো সেখানে তল্লাশি কোথায় আছে আমরা জানি, কিন্তু কোথা থেকে কোথায় আছে, 100-তে আছে, বস্তু তল্লাশি 98 আছে, ব্যক্তি তল্লাশি আছে 100-তে, এগুলো মানুষ আমাদের জানি তল্লাশি করতেছে। তো ব্যাপারটা হলো যে আসলে এই যে বিনা পরোয়ানায় তল্লাশি কে কে করতে পারছে, এই শক্তিটা কার, আসলে কে করতে পারছে এটা, এইটা একটা কোশ্চেন হতে পারে। সো এইটা আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে থাকতেছে, 1 নম্বরে যে করতেছে আমরা তাকে দেখতেছি মহাপরিচালক কিন্তু এটা করতে পারছে। তাহলে আপনি লিখে দিবেন মহাপরিচালক, পরীক্ষার খাতায় লিখবেন এভাবে মহাপরিচালক। 2 নম্বরে কে এই শক্তিটা পাচ্ছে, মহাপরিচালকের নিকট হতে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার। তার মানে মহাপরিচালক বিশেষভাবে যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অফিসারও কিন্তু করতে পারছে, যদি মহাপরিচালক সেইটাকে ক্ষমতায়ন করা হয়। ক্ষমতাপ্রাপ্ত অফিসার, এই অফিসারটা কে হবে, আমরা দেখতে পাই এই অফিসারটা মহাপরিচালকের থেকেই শক্তিটা পাবে। এরপরে আপনার যদি আসে পরীক্ষায়, তখন আপনি কি করবেন, আমরা দেখতে পাই তখন আপনি লিখবেন যে পুলিশের উপপরিদর্শক। উপপরিদর্শকের নিচে কিন্তু হচ্ছে না, এই যে পুলিশের উপপরিদর্শক যেটা আছে এও কিন্তু করতে পারছে, এবং তদূর্ধ্ব অফিসার, এর উপরের অফিসার বা তদূর্ধ্ব অফিসার, তদূর্ধ্ব বানানটাও লিখতে পারেন, বা উপরের অফিসার বা তদূর্ধ্ব লিখতে পারেন, ভাষা সহজ করলে উপরের অফিসার লিখতে পারেন। তো এইটা কিন্তু সহজে লিখতে পারছেন। এরপর 4 নম্বরে যেটা দেখতেছি যে কাস্টমস এর পরিদর্শকও কিন্তু এটা পারতেছে, যে কাস্টমস আছে না, এই যে কাস্টমস এর উপপরিদর্শকেরও এই ক্ষমতা আমরা, কাস্টমস এর পরিদর্শকের কথা আমরা দেখতে পাই। তাহলে একটা সন্তান যদি এটা লিখতে পারে নম্বর বেশি পাবে। এরপরে আমরা দেখতে পাই যে বর্ডার গার্ড বাংলাদেশের ল্যান্স নায়ক অথবা তদন্ত অফিসার। এই যে বর্ডার গার্ড বিজিবি এই ল্যান্স নায়ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্স নায়কটা কে, আসলে এই ল্যান্স নায়কটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হতে পারে, তো তার উপরের অফিসার এটা হতে পারে। আর 6 নম্বরে যে পারতেছে কোস্ট গার্ড বাহিনীর পেটি অফিসার, কোস্ট গার্ড পেটি অফিসারও কিন্তু এই তল্লাশিটা চালাতে পারছে, কোস্ট গার্ড, এর ব্র্যাকেট লিখে দিলেন কোস্ট গার্ড। তো কোস্ট গার্ডের পেটি অফিসারও এটা কিন্তু পারতেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রিটেনে যদি আসে আমরা এইভাবে লিখে দিলেই নম্বরটা বেশি দেবে, এবং ধারাটাকে উল্লেখ করলে নম্বরটা বেশি দেবে। সো এইটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আর যে প্রশ্নগুলো আসবে, আমরা যদি চিন্তা করি যে আমরা দেখতে পাই যে মাদকদ্রব্যের দোকান যে বন্ধ ঘোষণা করতে পারবে, এটা কে পারবে, এটা একটু আমরা দেখতে পারি, এটার থেকে একটা আসতে পারে, আমরা এটা একটু দেখে ফেলি যে
আমরা ওইদিকে দেখে ফেলেছি। আরেকটা যেটা হচ্ছে যে দোকান, মাদকদ্রব্যের যে দোকান সাময়িকভাবে যে বন্ধ করতে পারবে, এটা একটু দেখা ভালো বলে আমরা মনে করছি। যে দোকানপাটগুলো, যে মাদকদ্রব্যের যে দোকানগুলো আছে, এই দোকান বা পানশালা মানে বুঝছি যে মদের দোকানগুলো, নেশা, তো এই যে পানশালাগুলো বন্ধ করতে পারবে সাময়িক, কিন্তু বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু একদম না, সাময়িকভাবে। অবশ্যই নেশাখোরের দুনিয়াতে সাময়িকই করে, চিরস্থায়ী করতেছে না। তো এই শক্তিটা আসলে কারা কারা এই শক্তিটা প্রয়োগ করতে পারবে? এরা 1 নম্বরে দেখাচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট মানে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা জেলার কিন্তু ওই প্রধান, আমরা দেখি বিসিএস থেকে যেটা আসে, জেলা ম্যাজিস্ট্রেট একজন। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনারও কিন্তু এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারছে। তো ব্যাপারটা লক্ষ্য রাখেন, যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আসলেও কিন্তু লিখতে পারবো আমরা। এমসিকিউতেও যদি বলে যে এটা কে বন্ধ সাময়িক করতে নিচের পারে না, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মহাপরিচালকও কিন্তু এটা পারতেছে। পরীক্ষায় হতে পারে এমসিকিউ কি, রিটেনে যদি আসে এভাবে লেখা যাবে। আবার যদি পরীক্ষায় আসে এমন যে নিচের কে পানশালা বা এই যে দোকান সাময়িক বন্ধ করতে পারে না, একটা অপশন কিন্তু ক খ দিয়ে দিবে, তখনও কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই যে একটা খেলা, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম। আবার ক্যামেরায় যে গৃহীত ছবি টবি, এটা কিন্তু 56 ধারা, খুবই ইম্পর্টেন্ট। ক্যামেরায় গৃহীত ছবি টবি, তদন্ত বিচার, এই তদন্ত বিচারে যে ব্যাপারটা লাগবে এটা আমরা একটু বলে ফেলি, যে তদন্ত বিচার এবং ক্যামেরায় গৃহীত যে ছবি টবি, এগুলাতে একটু ভেজাল আছে। আর একটা বিষয় হচ্ছে, সবগুলোই যখন পারলেন তখন একটা সমস্যা হচ্ছে যে ওই জিনিসগুলো যেটাই আসুক, ধরেন অপরাধের তদন্ত বিচার বা অপরাধের বিচার ও তদন্ত যেটাই আসুক, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু দেখেন। অপরাধের তদন্ত ও বিচার, এই যে সরি একটু লক্ষ্য রাখি, অপরাধের তদন্ত কিভাবে তো করবে সেটা আমরা দেখেছি, ও বিচারটা কেমনে হবে, কে করবে, এটা আমরাও জানি। কিন্তু খেলা হচ্ছে এই যে এই জায়গাটাতে একটা সন্তান ভালো করতে পারছে। এই যে তদন্ত কেমনে হচ্ছে, কত ধারায়, ক্যামেরায় গৃহীত কেমন হচ্ছে, 56 ধারাটা খুব ইম্পর্টেন্ট, 56 ধারাটা পড়বেন। ক্যামেরায় গৃহীত যদি ছবি টবি এগুলা নেই, ক্যামেরায় গৃহীত, এগুলো কিন্তু এভিডেন্স হিসেবে কাজ হবে। তো এটা 56 ধারাটা একটু দেখবেন। এই তদন্তের বিচার বলেন, যে প্রশ্নই আসুক মাদকদ্রব্যের, আপনারা যেটা করবেন, বিখ্যাত মামলাটা একটু মাথায় রাখতে হবে। বিখ্যাত মামলাগুলো, এই মামলাগুলো একটু মনে রাখবেন আপনারা, পুলিশ ভাই ও বোনেরা। এই বিখ্যাত মামলাগুলো কেমন হতে পারে আমরা সেদিকে একটু ভ্রুক্ষেপ করি। আমরা দেখতেছি যে একটা বিখ্যাত কেস ল, রাষ্ট্র বনাম বাদল কুমার পাল, রিসেন্ট কেস ল। তো এইটা আপনি একটু লিখার চেষ্টা করবেন, যে রাষ্ট্র বনাম, এমনিতে লিখলেও নম্বর দিবে পুলিশ মানুষ, আর পুলিশরাই বেশি আইন পড়ে, বোঝা লাগবে, অন্যরা কিন্তু এত আইন পড়ে না। এই যে বাদল কুমার পাল কেসটাকে আপনারা তুলে ধরবেন, যেখানে মাদকদ্রব্যের কি খেলা ঘটছে। এই বাদল কুমার পাল 2022 সালের একটা কেস, দুর্দান্ত কেস। 2022 মানে বুঝতেই পারছেন যে টাটকা কেস। তো এই কেসে আসলে কি ঘটছিল সেদিন, এই কেসে আমরা দেখেছি যে ফেন্সিডিল, আফিম, কোডিনের পরিমাণটা যে একটা ফ্যাক্টর তা না। যখন একটা মানুষ ফেন্সিডিল, আমরা দেখেছি যে ফেন্সিডিল খুব কিন্তু আসে, যে আমাদের সমাজে ফেন্সিডিল খাচ্ছে প্রচুর। তো সেখানে ফেন্সিডিলটাকে সিস্টেম করতে গিয়ে আমরা দেখেছিলাম যে কোডিনের পরিমাণটাই যে মুখ্য বিষয় তা না। এই যে কোডিনের যে একটা পরিমাণ কতটুকু কি, এটা কিন্তু একটা ফ্যাক্টর নয়। এই কেসে এসে বলছে আসলে ফেন্সিডিলটা খাইলো কত বোতল, কি খাইলো, এটাই মুখ্য বিষয়। আমরা যেখানে দেখতে পাই যে আফিমের কথাও এখানে বলছে। এই কেসে আমরা দেখতে পাই আফিম নিয়েও একটা মার্ডার, আফিমকে ব্যাখ্যা করেছে যে কিভাবে কত পরিমাণ থাকলে আফিম, এটাও আমরা দেখতে পাই সেখানে। এরপরে আফিম যুদ্ধ কিন্তু ইউকে কার সাথে হয়েছিল, চীনের সাথে আফিম যুদ্ধ হয়েছিল। তো এই যে এই কেসটা একটা সন্তান পরীক্ষার খাতায় লিখতে হবে, নেশাগত যতগুলো আছে আর কি। এরপরে হচ্ছে আমরা দেখেছি মোহাম্মদ মতি মাতব্বর কেসে, আপনি দেখবেন যখন আসবে তখন আপনারা লিখবেন মতি মাতব্বর, মাতবর, অবশ্যই মাতবর, গ্রামের মাতবর। এই মতি মাতবর কেস আমরা বনাম রাষ্ট্র কেস, এটা হচ্ছে 2021 সালে রাষ্ট্র কেস। তো সেখানে আমরা দেখেছি যে ডোপ টেস্টে যখন একটা নেশা করছে, এই কেসে আমরা দেখেছি যে মতি মাতবর কিন্তু একটা আসামি ছিল, তার কিন্তু ডোপ টেস্ট করা হয়েছিল যে সত্যিকারে সে
নেশাখোর কিনা, গাঁজা খাইতো প্রচুর। ডোপ টেস্টের ক্ষেত্রে কেসগুলো লিখতে পারবেন আপনি পরীক্ষায়। এরপরে নাসিমা বনাম রাষ্ট্র কেসে আমরা কোডিনকে আবারও দেখেছি যে আসলে কোডিনের পরিমাণটা কিন্তু ফ্যাক্টর না, মূল কথা হচ্ছে কতটুকু নেশা সে করেছে বা করে। নাসিমা বনাম রাষ্ট্র কেসে তার রিফ্লেকশন আমরা দেখতে পাই। সো এই কেসগুলো যখন আপনারা লিখবেন তখন নম্বরটা বেশি হবে। এটা দেখেছি 2021 সালে, এটাও একটা কেস লরাকু কেস। তো সেখানেও কিন্তু কোডিন সংক্রান্ত একটা বিষয় বলেছে, কোডিনের পরিমাণটা ফ্যাক্টর না, নেশা কতখানি করছে এটাই মুখ্য বিষয়। এরপর নাসিমা বনাম রাষ্ট্র কেসের পরে আমরা দেখতে পাই যে, লক্ষ্য রাখেন, আমরা দেখতে পাই যে যে ধরেন মইনুল ইসলাম বনাম রাষ্ট্র কেসে আমরা কি ঘটলো কয়েকদিন আগে, এই মইনুল ইসলাম বনাম রাষ্ট্র কেসটা আমরা দেখতে পাই, বনাম রাষ্ট্র কেস। এই কেসগুলো কষ্ট করে একটু মুখস্থ করে মাদকদ্রব্য আসলে এই কেস লেখলে খেলাই নম্বর বেশি দিবে। তো এই কেসটা 2020 সালের কেসটা আমরা দেখেছি, লরাকু একটা কেস। সেখানে একটা মাদকদ্রব্যের লট ধরা পড়ছিল দুইটা, লট 1 লট 2। তো মাদকদ্রব্যের এই লট 1 দুটা ধরা পড়ছিল। আমরা দেখতে পাচ্ছি লট 1 লট 2 একটাই শুধু যে তল্লাশি করবে এমন না, আমরা দেখতে পাই যে লট কিন্তু দুটাকেই তল্লাশি করতে হবে, সেই বিষয়টা এখানে বলেছিল যে দুটাই কিন্তু পরীক্ষা করতে হবে যে আসলে পরিমাণ কতখানি, কি অবস্থা। একটা লট করবেন আর একটা লট করবেন না, তা হবে না। এই কেসে মইনুল ইসলাম বনাম রাষ্ট্র কেসে তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা দেখেছি যে পুলিশের ক্ষমতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এই কেসটা আরো লড়াকু, এটা মাথায় রাখবেন। মফিজুর রহমান তুতু, এই কেসে পুলিশকে ব্যাপক পাওয়ার দেওয়া হয়েছে। এই মফিজুর রহমান তুতু বলা হচ্ছে, রঙ্গা বুঙ্গা ভুতু। তো মফিজুর রহমান তুতু বনাম রাষ্ট্র কেসে যেটা দেখলাম আমরা, খুবই একটা সুন্দর একটা জিনিস দেখলাম। সেই কেসটাতে আমরা দেখতে পেলাম যে 2000 সালের একটা কেস। এই কেসে আমরা দেখতে পেলাম যে মাদকদ্রব্যের যে তদন্তে পুলিশের ক্ষমতা ব্যাপক। এই যে তদন্ত করবে, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে তদন্তে কিন্তু পুলিশের ক্ষমতা বলা হয়েছে ড্রাকোনিয়ান পাওয়ার দেওয়া হয়েছে। এই যে তদন্তে পুলিশের ক্ষমতা দেওয়া হয়েছে অবারিত, এই কেসে বলা হয়েছে। জাস্ট এতটুকু লিখলেই হবে যে এই বিখ্যাত মামলায় বলা হয়েছে যে মাদকদ্রব্যের যে তদন্ত খেলাটা আমরা এখানে পুলিশের অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে। তখন কিন্তু যে মানুষটা খেলা দেখবে আপনার ভয়ে নাম্বার A+ দিবে, বলবে যে ও মাই গড, এ ছেলে তো ভালো জানে, পুলিশ হয়ে এত জিনিস তো জানার কথা নাই। আরিফ বনাম রাষ্ট্র কেসে আমরা উল্টা চিত্র দেখি। এই আরিফ বনাম, এই কেসগুলো শুধু মনোযোগ দিয়ে পড়বেন। আরিফ বনাম রাষ্ট্র কেসে আমরা যেটা দেখতে পাই, এই কেসে 2009 সালের একটা ভালো কেস। এই কেসে আমরা দেখেছিলাম তদন্তে হাতে নাতে ধরা পড়ছিল, আরিফ সাহেব কিন্তু হাতে নাতে ধরা পড়ছিল। তো হাতে নাতে যে ধরা পড়লো এই ভদ্রলোক আরিফ নেশাখোর, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। আবার একটা কেসে আমরা দেখি রাষ্ট্র বনাম আমিন হুদা কেসে একটা ভিন্ন চিত্র দেখি। এই রাষ্ট্র বনাম আমিন হুদা কেসে আমরা একটু ভিন্ন চিত্র সেদিন দেখেছিলাম। এই আমিন হুদা কেসটা ছিল 2011 সালের একটা কেস। সেখানে আমরা দেখেছি যে বলা হয়েছে যে র্যাবও এই মামলায় তদন্ত করতে পারবে, র্যাবও তদন্ত করতে পারবে, মানে এই যে টিক, র্যাবও কিন্তু এখানে পারতেছে। তো ব্যাপার হলো জাফর আলম কেসে আমরা একটু দেখলাম ভিন্ন জিনিস, যে এখানে একটু ভিন্ন সুর দেখলাম। একটু একটু ভিতর থেকে দিকে আসি যে কি হয়েছিল সেদিন, তাহলে আরো সন্তানটা বুঝতে মোটামুটি ওইরকম ক্লুগুলো দিয়ে আপনি লিখবেন। আমরা এই কেসে দেখলাম একটা ভিন্ন সুর, যে এই কেসে এসে আমরা যেটা দেখলাম একটু ভিন্ন চিত্র, ইয়াবা অ্যান্ড ফেন্সিডিল যে একটা বিষয়, সেইটা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। কিভাবে আছে দেখি যে এই কেসে এসে একটা ভিন্ন সুর আমরা দেখতে পেলাম। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইয়াবা আর ফেন্সিডিল ধরা পড়ছিল সেদিন জাফর, এই কেসটাতে আমরা খুবই দক্ষ একটা কেস। তো সেই কেসে আমরা যখন দেখলাম, সেখানে আমরা দেখতে পাই যে ইয়াবা ট্যাবলেট আমরা বিশেষ করে দেখতে পেয়েছিলাম এই কেসটাতে। সবচেয়ে বেশি আপনাদের একটু জেনে রাখা ভালো যে এই কেসে আমরা যখন দেখলাম ইয়াবা এবং ফেন্সিডিলের কেসটা, এটা আমরা দেখেছি যে মোহাম্মদ জাফর আলম বনাম রাষ্ট্র কেস। তো
এই কেসে একটা ভিন্ন সুর আমরা সেদিন দেখতে পেয়েছিলাম, একটু দেখেন কি হয়েছিল। এই মোহাম্মদ জাফর আলম কত বদমাইশ, একসাথে দুইটা করে। কিভাবে করে দেখেন, যে মোহাম্মদ জাফর আলম বনাম রাষ্ট্র কেসে একটু ভিন্ন সুর সেদিন আমরা দেখেছিলাম। এই কেসটা ছিল 2014 সালের একটা খুবই একটা ফেমাস কেস ল। তো সেখান থেকে আমরা যে সুরটা নিতে চাই, এই কেসে যেটা আমরা ঘটেছিল, ইয়াবা ট্যাবলেট এক সাইডে ফেন্সিডেল, তার মানে এক সাইডে ইয়াবা আর এক সাইডে ফেন্সিডেল। তো এই দুটাই কিন্তু এই কেসের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো সেখানে আমরা ঘটনা দেখতে পেয়েছিলাম, একটা ঘটনা লক্ষ্য রাখেন। ঘটনাটা ছিল এমন যে, লক্ষ্য রাখেন যে এইখানের ঘটনা যেটা ছিল, মূলত দেখতে পাই আমরা ঘটনাটা যে জাফর আলম ইয়াবা, একই সাথে ইয়াবা এবং ফেন্সিডেল এইটা যে সাপ্লাই করতেছিল। তো সেখানে বিচার্য বিষয় হয়েছিল যে আসলে সে কি খাওয়ার জন্য নিছে না বিক্রির জন্য। তো সিদ্ধান্ত কিন্তু কোর্ট ভদ্রলোক দিয়েছিল যে এত ইয়াবা এটা তো কখনোই খাওয়ার জন্য না, মূলত কারণ হিসেবে যুক্তি দেখাইছিল যে আসলে ইয়াবাটা এত কোথা থেকে পাচ্ছেন, কি হলো, এই কেসের এই ইস্যুটা ছিল সেদিন। তো আমরা দেখতে পাই এত কিছু আসলে যোগান কোথা থেকে দিল, এইটাই আমাদের এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেদিন। আমরা দেখতে পাই সেখানে যে একটা সুন্দর খেলা দেখতে পাই। একটু আমরা যদি সিনোপসিস করতে চাই বিষয়টাকে, এখান থেকে যদি আমরা চলে যেতে পাই, পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটাকে আমরা যদি একটু বিধানগুলি দেখাতে চাই না, সত্যিকারের যে প্রমাণ করতে চাই বিষয়টা কেমন হচ্ছিল, একটু দেখি। আমরা সেদিন দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ ভূখণ্ড বাংলাদেশের সবাই জানে, এরা বাংলাদেশ সবাই জানে। তো আমরা দেখতে পাই ঠিক এইখানে ওই কেসটাতে আমরা দেখতে পাচ্ছি যে অংশটাকে আমরা, এই অংশটাকে আমরা কিন্তু এই সাইডটা, বিশেষ করে এই জায়গাটাতে আমরা এটাকে বলি মায়ানমার বা মিয়ানমার। তো জাফর সাহেব করেছেন কি, আসলে মিয়ানমার এমন একটা সূক্ষ্ম জায়গা, সেখান থেকে ড্রাগস গুলো এই দিক থেকে কিন্তু ঢুকতেছে। তো এই কেসের সাক্ষী তদন্ত দেখে আমরা জাফর আলম কেস থেকে যেটা উপলব্ধি করেছিলাম সেদিন, যে মায়ানমার কিন্তু একটা ঘাঁটি। আমরা দেখতে পাই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য, মনে আছে কিনা, সেটাকে বলা হচ্ছে মাথালা। এখন মাথালা জিনিস কি, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, এগুলো মাদকদ্রব্য উৎপাদনের জন্য এদেরকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। তো গোল্ডেন ট্রায়াঙ্গল কেন বলা হচ্ছে একটু খেয়াল করেন, আমরা আইনও দেখেছি, এই জায়গাটাও দেখেছি যে গোল্ডেন ট্রায়াঙ্গল কেন বলা হচ্ছে আসলে একটু লক্ষ্য রাখেন। একটা সন্তান কিন্তু এগুলো বোঝে না। আর গোল্ডেন ভিলেজ কোনগুলো, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোনগুলো, এগুলোকে আপনাদের জ্ঞান রাখা লাগবে বলে আমরা মনে করি। গোল্ডেন ট্রায়াঙ্গেল এজন্য বলছে যে আসলে মাদকদ্রব্য উৎপাদনের জন্য এগুলোকে কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল বলছে। কেন বলছে আমরা একটু বিষয়টাকে উপলব্ধি করতেছি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন, ঘটনাটা কি, আসলে কিভাবে এগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গল আপনি বলবেন। ঘটনা কি, আসলে থাইল্যান্ডকে লাওস, কি মায়ানমার, লাওস, তারপরে কি থাইল্যান্ডকে গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন বলবো। আমরা দেখতে পাচ্ছি এমন ভাবে এটা অবস্থান, যদি মানচিত্রে আপনি দেখাতে পারেন নম্বরটা বেশি হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাই গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন বলা হচ্ছে, আসলে ঘটনাটা কি, এমন ভাবে অবস্থিত এই তিনটা দেশ। আমরা দেখতে পাই যে সেখানে দেখতে পাই যে এই ভূখণ্ডটা কিন্তু লাওস, এখন মিয়ানমার কোনটা সেটা কিন্তু আমরা জানি, তারপরে থাইল্যান্ড কোনটা সেটাও কিন্তু আমরা জানি। কেন সেটাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতেছে, চিত্রটা এমন ভাবে পড়ছে যে একটা ট্রায়াঙ্গেলের মতো, মানে ট্রায়াঙ্গেল মানে কি, ত্রিভুজ। কেন এই ত্রিভুজটাকে গোল্ডেন বলা হচ্ছে, যে এগুলো মাদকদ্রব্য চোরাচালানের জন্য রুট, এই জন্য এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হচ্ছে। এখন গোল্ডেন ট্রায়াঙ্গলটা কেমন, এত জিনিস থাকতে গোল্ডেন কেন ট্রায়াঙ্গল বলা হচ্ছে। জয়পুরের যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভিয়েতনাম, লাওস আর মায়ানমারকেই কেন এটাকে বেছে নিল। আমরা যদি এখানে আরেকবার যদি এটাকে ফুটে তুলতে চাই যে এই তিনটাকে কেন গোল্ডেন ট্রায়াঙ্গল এরা লুফে নিচ্ছে, ঘটনাটা কি। আমরা যেটা দেখতে পেলাম, ইতিহাস বলছে যে আসলে এই তিনটা দেশ এমন ভাবে গঠিত যে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা খেয়াল করি, এই অংশটা কিন্তু মায়ানমার, তো এই সাইডটা কিন্তু লাওস, এই যে এখানে দেখতে পাচ্ছি লাওস। তার মানে
আর এই যে এই অংশটা এটা কিন্তু থাইল্যান্ড। কিন্তু এইটাকে আপনি একটু বৃত্তের আকারে যে ট্রায়াঙ্গেলের মতো ধারণা, এটা একটা এমন ভাবে সিস্টেম যে একটা পুরোটাই একটা কি ত্রিভুজের মতো লাগে। কিসের মতো লাগে? যে এই জায়গার থেকে যদি আমরা একটু টানি, দেখেন এইখান থেকে যদি আমরা একটু টানে ফেলি, দেখেন খেয়াল করেন এমন ভাবে এই সিস্টেমটা করা যে পুরো সিস্টেমটাই মনে হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের মতো কাজ করতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন বলা হলো? বোঝা গেল যে এই তিনটাকে মাথালা বলা হচ্ছে কেন, যে মায়ানমার, এটাতে হচ্ছে মায়ানমার, তারপরে চোরা কারবার ভাব আমাদের দেশে আসে, ওটা ওই যে ওই কেসে দেখলাম থাইল্যান্ড, সেগুলোর থেকে আমাদের দেশে ভূখণ্ডে ঢুকতেছে জাফর আলম কেসে, লাওস, এই তিনটা দেশকে মাদক চোরাচালানের জন্য রুট হিসাবে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হচ্ছে। সো কত সৌন্দর্য! যখন আপনি আইনটাকে বোধগম্য, সেই কেসটা জাফর আলম বনাম রাষ্ট্র কেসকে আমরা ড্রাগস ফেন্সিডিল আমরা এগুলা দেখতে পেয়েছিলাম সেদিন। এবার আমরা দেখেছিলে যে গোল্ডেন ট্রায়াঙ্গেলের পর আমরা দেখেছি যে গোল্ডেন ক্রিসেন্ট বলতেছে, গোল্ডেন ভিলেজ বলা হচ্ছে। তো এগুলোকে কেন বলা হচ্ছে গোল্ডেন ভিলেজ? আসলে কুষ্টিয়ার যে 26টা গ্রামকে কেন গোল্ডেন ভিলেজ বলা হচ্ছে? আমরা জানি যে গোল্ডেন ভিলেজ বলার কারণ হচ্ছে গাঁজা উৎপাদনের জন্য কুষ্টিয়ার 26টা গ্রামকে আমরা বলতে পারি যে সেটা গোল্ডেন ভিলেজ। তো এই যে কুষ্টিয়ার গাঁজা উৎপাদনের জন্য, সত্যি কি কুষ্টিয়ায় গোল্ডেন ভিলেজের গাঁজা চাষ হয়? এর অনেকে বলতেছে গোল্ডেন ভিলেজ গাঁজা খাচ্ছে অনেকে। তো আমরা এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গাঁজার চাষ উৎপাদন কিন্তু বাণিজ্যিক আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গোল্ডেন ভিলেজের একটা খেলা দেখতে পাচ্ছি যে যে গাজার গোল্ডেন ভিলেজ আমরা এখানে দেখতেও পাচ্ছি যে এরা চাষ করতেছে। ছবিতে যদি আমরা দেখি একটু লক্ষ্য রাখেন, এই যে মাদক দ্রব্যর যে গাছগুলো, তো এগুলো কুষ্টিয়ার 26টা গ্রামকে আমরা দেখতেছি যে গাঁজা উৎপাদনের জন্য বা নেশার গাঁজা উৎপাদনের 26টা গ্রামকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে বলা হচ্ছে গোল্ডেন ভিলেজ। তো এই কথা এখন মনে করবেন যে আসলে এগুলোর দরকার কি? আসলে আপনাকে ওই রিলেটেড কনসেপ্ট গুলো মাথাতে রাখতে হবে, মাদকদ্রব্য রিলেটেড। যখন রাখবেন তখন আপনি আইনটা আসলে বোঝেন, কোন কেসে তার রিফ্লেকশন ঘটছে সেটা কিন্তু জানতে হবে। আরেকটা বিষয়, যে কোশ্চেনটা আসবে একদম যদি খুবই জটিল করে তখন কি আসবে, এটা আমরা একটু দেখে। একদম জটিল করছে তখন আমরা কি করতে পারি? তখন আমাদের তো একটা কিছু করণীয় থাকবে। তখন যেটা করতে পারি সেখানে হচ্ছে কি, আমরা দেখতে পাই যে খুবই জটিল কোশ্চেন হলে কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই জটিল কোশ্চেন যদি হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে, একটু দেখি, তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নেশার যে ঘোর আমরা এই সমাজে আমরা দেখতে পাই, দমে দমে মারো গাজাই টান বলতেছে এখানে। তো এই যে গাজাই টান মারতেছে খুবই একটা নেক্কারজনক একটা কাহিনী আমরা দেখতে পাই। তো খুবই যদি সিরিয়াস যদি কোশ্চেন হয় তাহলে আমরা কোনটা দেখতে পাই? আমরা এটা এখন দেখবো। সিরিয়াস কোশ্চেন হলে আমরা কি আসতে পারে সেটা আমরা একটু দেখতে পাই। ধরেন আপনাদের সামনে এটা যদি দেখি যে এটার সিগারেট, এটা এই যে সিগারেট, এটা কোন শ্রেণীর সিগারেট আমরা এটা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা মাদকদ্রব্যের যে শ্রেণী, এখান থেকে একটা কোশ্চেন হওয়ার সুযোগ আছে। মাদকদ্রব্যের যে শ্রেণী, ক শ্রেণীর না খ শ্রেণীর, এই ধরনের একটা যদি খুবই কঠিন হয় আসবে পুলিশ ভাইদের। তো মাদকদ্রব্যের কোন শ্রেণীর সেটা আমরা জানি। মাদকদ্রব্যের যে খেলাটা, সেখানে আমরা দেখতে পাই যে ক শ্রেণীর মাদকদ্রব্য আছে, ক শ্রেণী, খ শ্রেণীর মাদকদ্রব্য আছে, গ শ্রেণীর মাদকদ্রব্য আছে। এখন এই যে চিত্রটা যদি আমরা দেখতে পাই এটা কোন শ্রেণীর মাদকদ্রব্য আমরা সেটাও দেখতে পাই। কিন্তু আমরা ক শ্রেণীর মাদকদ্রব্যের দিকে যদি তাকাই, আমরা সেখান থেকে যেটা একটা পাই যে ক শ্রেণীর মাদকদ্রব্যগুলো কোনগুলো। এই ক শ্রেণীর মাদকদ্রব্যগুলো যদি আমরা দেখতে চাই, সেখানে আমরা দেখতে পাই আপিয়াম, যেটাকে বলা হচ্ছে অপিয়াম। তো এইটা কিন্তু ক, পরীক্ষায় কিন্তু আসবে নিচের কোনটি ক শ্রেণীর মাদকদ্রব্য।
তো ক শ্রেণীর মাদকদ্রব্য আমরা যদি প্রথমে দেখতে পাই, ক শ্রেণীর আপিয়াম আছে, কোকা আছে, কোকা গাছ। এই কোকা গাছটাও কিন্তু আমরা দেখতে পাই ক শ্রেণীর মাদকদ্রব্য। এরপরে আমরা দেখতে পাই যে আরো কিছু ক শ্রেণীর কি দেখতে পাই যে অপিয়াম ফল আছে, অ্যাসিটাইল মেথাডল আছে, ফ্যান্টানাইল। অ্যাসিটাইল মেথাডল এইটা আপনি একটু পড়েন, পরীক্ষায় কিন্তু আসতে পারে অ্যাসিটাইল মেথাডল কোন শ্রেণীর মাদকদ্রব্য, এরকম কিন্তু অ্যাসিটাইল মেথাডলও দিতে পারে। তো বেশি জটিল আসবে না, আমরা দেখে দিচ্ছি যেগুলো সেগুলোই আসবে। এরপরে আমরা দেখতে পাই ফ্যান্টানাইল, খুবই কঠিন আসে না, একটু সহজ সহজ দেই। যেটা আসতে পারে যে পেন্টাজোসিন, এটা আসতে পারে, কোকেন আসতে পারে। এই কোকেনটা কিন্তু আসতে পারে ক শ্রেণীর। আমরা কিন্তু এখন ক শ্রেণীর শিখতেছি। এরপরে যেটা আসতে পারে, আপনাদের বেশি পড়ে সময় নষ্ট করে, এটা হাজার হাজার আছে, এগুলা পড়তে আপনি পারবেন না। যতটুকু দরকার অতটুকু আমরা দিচ্ছি। ম্যাথাডন, এটা আপনি পড়বেন ক শ্রেণীর। এত লম্বা লিস্ট পড়ার সময় আপনার নাই, শুধু যতটুকু লাগবে আমরা এটাই দিয়ে দিব, টেনশন আমাদের। এরপরে কোকেনের পর আমরা সহজ আর কিছু নাই, প্যাথিডিন একটা আছে। তো প্যাথিডিন হাইড্রোক্লোরাইড, প্যাথিডিন হাইড্রোক্লোরাইড আছে। তো প্যাথিডিনটা আপনি একটু পড়বেন। তাহলে ক শ্রেণীর মাদক দ্রব্যগুলো পরীক্ষায় বলবেন নিচের কোনটি ক শ্রেণীর মাদক দ্রব্য, হয় বা নয়, এই কটা আপনি খালি মনে রাখবেন। এবার আমরা আসবো খ শ্রেণীর মাদক দ্রব্য। এই খ শ্রেণীর মাদক দ্রব্য কোনগুলো, পরীক্ষায় এমন আসতে পারে নিচের কোনটা খ শ্রেণীর মাদক দ্রব্য। এক নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি খ শ্রেণীর মাদক দ্রব্যে, সেটা আমরা দেখতে পাই এদিকে অনেক জটিল আছে, ক্যানাবিস, এগুলা অনেক জটিল, এত পড়ার সময় আপনাদের নাই, আপনি পারবেন না পড়তে। সহজ খ শ্রেণীর যেটা পড়বেন, এই যে খ শ্রেণীর যেটা, সেটা প্রথমেই পড়বেন আপনি গাঁজা, মারিজুনা যেটাকে বলা হচ্ছে, এই গাঁজা গাছ বা গাঁজা, এই গাঁজাটা পড়বেন। এরপরে হচ্ছে কি আপনি পড়তে পারেন এমন যে ভাং পড়তে পারেন, গাঁজা বা ভাং, ভাং গাছও হতে পারে নেশার উৎস রূপে। এই যে ইথাইল অ্যালকোহল, আপনি পড়বেন ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আন্দাজে পড়া যাবে না, কিভাবে হবে এটাই জানার বিষয়। ইথাইল অ্যালকোহল। এরপরে যেটা খ শ্রেণীর আর পড়ার মনে হয় দরকার নাই, খ শ্রেণীর আর জটিল এত পড়ার সময়ও আপনার নাই এবং মনেও থাকবে না, টেনশনের কিছু নাই, খ শ্রেণী শেষ। এবার গ শ্রেণী, এই তিনটাই পড়বেন, এখানে বেশি পড়ে সময় নষ্ট করার দরকার নাই। এই গ শ্রেণীর মাদক দ্রব্য কোনগুলো, এটাও কিন্তু আসতে পারে। তো প্রথমে আমরা গ শ্রেণীর দেখতে পাচ্ছি তারি, গ্রাম অঞ্চলে তারি দেখা যায়, তারি, পাসুই, হ্যাঁ, পসুই যেটাকে বলা হয়, হ্যাঁ, তারি, পসুই, এটা পড়বেন। এরপরে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। তো পরীক্ষায় যখন আসবে, এর বাইরে আসবে না, এর গবেষণা আমাদের উপলব্ধি আছে। আপনাদের কাজ হচ্ছে পুলিশ ভাই বোনেরা শুধু মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো ফলো করতে হবে, যে এর বাইরে আসবে না। আমাদের রিসার্চ টিম থেকে শুরু করে গবেষণা বলছে যে খুবই যদি জটিল হয় বলবে যে এটা কোন শ্রেণীর মাদক দ্রব্য। তখন আপনি কিন্তু আমাদের যত টিচিং মেথড বলে দেওয়া আছে, বাংলাদেশের যে পুলিশ ভাইরা আছে, বিশেষ করে যারা ভালো পদোন্নতি পেতে চান, অবশ্যই ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি, যে শেখার ধরন, কেস ল, বাংলাদেশে অনেক অনলাইনে ক্লাস নিচ্ছে, তাদেরটা যদি আপনি একটু ফিল দ্য ডিফারেন্স, যে সিস্টেমেটিক ওয়েটা কি, এবং কেস ল গুলো কিন্তু ওরা কিন্তু বোঝে না। আপনি ধীরে ধীরে আইনের জগতে আপনার আইন শক্তিটা বেড়ে যাবে, আইন শক্তিটা আপনার মনে হবে ও মাই গড, আমাদের দায়িত্ব এটা, ইট ইজ আওয়ার দায়িত্ব। তো এই আইন শক্তি বাড়াতে চাইলে আপনারাও অনেককে দাওয়াত দিবেন। আমাদের এই ব্যাচটাতে স্টুডেন্ট একটু কম, এই আইন শক্তি, এই স্টুডেন্ট বাড়ানোর জন্য দায়িত্ব, এটাকে বলা হচ্ছে ইথিক্যাল ডিউটি, অবশ্যই সবার। যারা পুলিশ ভাই বোনেরা আছেন, বাংলাদেশের পুলিশ ভাই বোনেদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি বলতেছি যে পুলিশ ভাই ও বোনেরা সবাই এই ল ডক্টরকে সরিয়ে দেন মাঠে, যাতে হবে কি তারা সত্যিকার আইনের একটা সৌন্দর্য খুঁজে পাবে এবং বুঝে বুঝে পড়বে যে রিটেনে কেমন করে লিখতে হবে, একটা সন্তান কিভাবে বিখ্যাত মামলা দিয়ে লিখতে পারবে, বিশেষ করে সেই প্রশ্নে কিভাবে সে ভূমিকা ব্যবহার করতে পারবে 5 লাইনের, সেভাবে কিভাবে তার পরিচয়টা তুলে ধরতে পারবে সেই জিনিসটার, এবং নট অনলি দ্যাট, সে পরিচয়ের পরে উদাহরণটা কিভাবে ক খ গ দিয়ে দিতে পারবে যে কোনো জিনিসে মাদক দ্রব্যের। এরপরে সে তুলে ধরতে পারবে আইনের বিধানটা, সেটা পিআরবির কোথায় আছে, সিআরপিসির কোথায় আছে, এগুলোকে একটা পাই চার্টে সে দেখাতে পারবে।
এবং নট অনলি দ্যাট, সে কিন্তু বিখ্যাত মামলাগুলো আমরা যে বলেছি যে কিভাবে মায়ানমার থেকে বিখ্যাত মামলা আমরা দেখলাম, হ্যাঁ, এই বিখ্যাত মামলা দেখতে পারবে এবং পরবর্তীতে সে একটা সমাপনী বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে। প্রত্যেকটা প্রশ্নে রিটেনে এই এই স্ট্রাকচারটা সবাই ফলো করবেন। এবং আমাদের যে বই আইন শক্তি ল ডক্টরের, এই বইটা আমাদের কাজ শেষের দিকে, মোটামুটি এখন রিভিশন চলছে। ভুল ভ্রান্তিগুলো কেস লতে কি চমৎকার করে ছবি ওয়াইজ লেখা, তার মানে ছবি যখন কথা বলে। তো বন্ধুরা, এখানেই ছিল মাদকদ্রব্যের এই কথাটুকু, যেখান থেকে মাত্র একটা প্রশ্ন আসবে। একটা প্রশ্নের জন্য আপনারা অবশ্যই মনোযোগের সাথে যেটুকু বললাম মন দিয়ে হৃদয় ব্যবহার করে পড়ে ফেলেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।